হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের জীবন ও জীবিকা পরীক্ষা। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে জীবন ও জীবিকার একটি প্রশ্ন শেয়ার করব, সেই সাথে থাকবে উত্তর এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রশ্নটি বুঝিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা থাকবে কী কী কমন পড়বে সেটি নিয়ে। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট, চূড়ান্ত সাজেশন, প্রশ্ন এবং পড়াশোনা রিলেটেড সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। তোমাদের ক বিভাগে থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন, তার মধ্যে 15টি হচ্ছে নৈর্ভিত্তিক এবং 10টি হচ্ছে এক কথার উত্তর। তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি নৈর্ভিত্তিক প্রশ্নগুলো উত্তর এখানে দাগিয়ে রাখছি, তোমরা যেন ভিডিওটা থামিয়ে থামিয়ে পড়ে নিতে পারো অথবা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলবা। তো আমি রেকমেন্ড করবো ভিডিও থেকে এখনই পড়ে নাও, কারণ পরবর্তীতে আর পড়া কিন্তু হবে না। তো ভিডিওর মাঝখান থেকে পড়ে নিবে, কারণ ভিডিওটা হয়তো 12-13 মিনিটের হবে। তুমি যদি 20 মিনিট সময় ব্যয় করো এখানে, তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো আমরা পড়া শুরু করি একটা একটা। এক নম্বর হচ্ছে 3D প্রিন্টার হলো ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি। 2 নম্বর হচ্ছে ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হলে কি প্রয়োজন? অনেক বুদ্ধি। 3 নম্বর হচ্ছে বন্ধ দরজা আঙ্গুলের চাপে খুলে যায় কেন? প্রযুক্তির মাধ্যমে, বায়োমেট্রিক্স প্রযুক্তি। ঠিক আছে, অনেক সময় বন্ধ দরজা আঙ্গুলের আমরা চাপ দিলে ফিঙ্গারপ্রিন্ট বলে আমরা সেটাকে কিন্তু খুলে যায়, তো জিনিসটা কেন? বায়োমেট্রিক প্রযুক্তির কারণে। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের আয়ের উৎস হতে পারে কোনটি? স্যালামি। ঠিক আছে। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে সঞ্চয় কি বাড়ায়? আত্মবিশ্বাস বাড়ায়। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে কত বছর পূর্ণ হলে স্কুল সঞ্চয় হিসাবকে সাধারণ সঞ্চয় হিসাবে রূপান্তর করা যায়? 18 বছর হলে। ঠিক আছে। সঞ্চয় মানে হচ্ছে যে তোমার জমানো আর কি। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে কি ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উঠানো যায়? এটিএম কার্ড। তো তোমাদের বাবা মারা দেখবে এটিএম কার্ড আছে তাদের কাছ থেকে, তাদের কাছে তারা তখন টাকা তুলে আনে ব্যাংক থেকে, অনেক সময় এটিএম যে বুথ থাকে ওখান থেকে টাকা তুলে আনে, এটা এটিএম কার্ড ব্যবহার করে। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা অর্থ উপার্জন করতে পারে কিভাবে? কয়টা উপায় আছে দেখি তো। ইউটিউবে কন্টেন্ট আপলোড করে, একটা হচ্ছে এটা। তারপর হচ্ছে খেলনা বিক্রি করে, 2টা। আরেকটা হচ্ছে দোকানে কাজ করে। 3ভাবে শিক্ষার্থীরা কি উপার্জন করতে পারে। তারপর হচ্ছে যে 9 নাম্বার হচ্ছে যে আমি যা করতে পারি বা যে কাজে বেশি দক্ষ তা কি তৈরিতে অবদান রাখে? স্বপ্ন। ঠিক আছে, মানে আমরা যেটা করতে পারি আমরা স্বপ্ন তৈরি করি। ক্লিয়ার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সাহস ও বুদ্ধি দিয়ে কি মোকাবেলা করতে হবে? উত্তর হচ্ছে সমস্যা। 11 নম্বর প্রশ্ন পড়ার আগে তোমাকে আগে এই উদ্দীপকটি পড়তে হবে। বলছে এখানে সম্প্রতি বন্যায় আরিফদের স্কুল অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আরিফ ও তার বন্ধুরা স্কুলের মাঠ এবং বাগান পরিষ্কার করে তা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। তো বলছে যে আরিফদের উদ্যোগটি কিভাবে সফল হতে পারে? উত্তর হচ্ছে দলগত প্রচেষ্টায়। তো এখানে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় নামে কোনো বিদ্যালয় আছে কিনা আমি জানি না, তবুও যদি দেখে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবা। 12 নম্বর হচ্ছে আরিফরা সাহায্য নিতে পারে কিসের? শিক্ষার্থীদের, শিক্ষকদের, পথচারীদের। কাদের কাদের নিতে পারে? একটা হচ্ছে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের। 1 ও 2 হচ্ছে উত্তর। 13 নম্বর হচ্ছে গাছ রোপণের স্থান হিসেবে কোনটি প্রথমে বিবেচনা করা উচিত? গ হচ্ছে বাড়ি বা বাসার আশেপাশে। ঠিক আছে, মানে আমরা গাছ রোপণ করবো বাড়ির মাঝখানে অথবা বাড়ির আশেপাশে কোথাও না কোথাও রোপণ করে ফেলবো। 14 নম্বর হচ্ছে টব বা অন্য কোনো পাত্রে চারা রোপণ করার জন্য কোন মাটি উপযুক্ত? উত্তর হচ্ছে দোআঁশ মাটি। 15 নম্বর হচ্ছে গাছ রোপণের জন্য কোন ধরনের স্থান উত্তম? উত্তর হচ্ছে উঁচু। এবার আমরা চলে যাব তোমাদের এক কথার উত্তরে। বাই দ্য ওয়ে, এটি আমাদের ফেসবুক পেজ। সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা। দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা। এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর। এখানে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের প্রশ্ন থাকবে টোটাল 10টি, তার মাঝখানে তোমাদেরকে 10টি সবগুলো উত্তর দিতে হবে এবং একটিতে করে থাকবে 1। তো আমরা একটা একটা পড়ে দেখি, দেন তোমাদের সাথে আমি উত্তরগুলো দেখিয়ে দিব। 16 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ উড়ে? কত সালে, এটা কত সাল এটা লিখতে হবে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে আমরা কত শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে অবস্থান করছি? ঠিক আছে। 18 নম্বর হচ্ছে পিপিলিকা কি চায়? 19 নম্বর হচ্ছে রাস্তা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া কি? অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। এটা হচ্ছে এক কথা উত্তর দিবে এগুলো, মানে বেশি এক লাইন না কিন্তু, 1 ওয়ার্ড অথবা 2 ওয়ার্ডে অথবা 3 ওয়ার্ড। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়াকে কি বলে?
21 নাম্বার হচ্ছে কে বলতেন পড়াশোনাটা জীবনের সবচেয়ে বড় হাতিয়ার, মানে কথাটা কে বলছিল। 22 নাম্বার হচ্ছে সমস্যা নির্বাচনে কোনটি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। 23 নাম্বার হচ্ছে যোগাযোগের কয়টি পক্ষ থাকে। 24 নাম্বার হচ্ছে বসত বাড়িতে আম, কাঁঠাল, লিচুর চারা বা কলম বড় সাইজ রোপণের জন্য কত বর্গমিটার গর্ত খনন করতে হবে। 25 নাম্বার হচ্ছে চারা লাগানোর কতদিন পর রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তো তোমার টোটাল কয়টা গেল, একবারে 16 থেকে শুরু করে 25 পর্যন্ত টোটাল 5টা, সরি 10টা। এই 10টা উত্তর আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। চলো চলে যাই উত্তরে। এই যে দেখে নাও এখানে তোমাদের এক কথার উত্তর 16 থেকে শুরু করে একেবারে 25 পর্যন্ত সবগুলো দেওয়া আছে। যেমন 16 নম্বর 1903 সালে, আমাদের 16 নম্বর প্রশ্নটা কি ছিল, 16 নম্বর প্রশ্নটা ছিল কত সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ উড়ে। এর উত্তর হচ্ছে কি 1903 সালে। তারপর প্রশ্নটা ছিল 17 নম্বর, উত্তর হচ্ছে চতুর্থ, তারপর হচ্ছে শীতের চঞ্চয়, তারপর 19 নম্বর হচ্ছে পদভ্যাস। এরকম করে করে 25 পর্যন্ত সবগুলো উত্তর এখানে দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় এগুলো আগে লিখে নাও। 16 থেকে শুরু করে 25 উত্তরগুলো আগে লিখে নাও, দেন প্রশ্নগুলো দেখো। প্রশ্নগুলো দেখার পরে তোমার উত্তর সহ একসাথে পড়ে নেবা, ঠিক আছে। এবার আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া থাকবে টোটাল 10টি। 10টির মাঝখানে তোমাদের 10টি উত্তর দিতে হবে, একটি দিতে হবে 2 করে, তার মানে এক কথার উত্তর থেকে একটু বড় করে লিখতে হবে। তো তোমরা জিনিসটা বুঝে নাও। আবার তোমাদের প্রথমে থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন কয়টি, 15টি, তারপর থাকবে এক কথার উত্তর 10টি, কয়টি হয়েছে 25টি, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি, কয়টি হয়েছে 25, ওদিকে নাম্বার এদিকে যেহেতু 20, তার মানে 45 নাম্বার হয়ে যাচ্ছে এখানে। তো বলছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে টোটাল কয়টি প্রশ্ন, এক থেকে শুরু করে দেখে নাও একটু। এক থেকে শুরু করে এখানে টোটাল আমাদের 10টি প্রশ্ন দেখছো। এই 10টি প্রশ্ন উত্তর সহ তোমাদের সাথে একসাথে আমি এখন শেয়ার করব। চলো আমরা উত্তরে চলে যাই। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন ছিল কন্ট্রোল টাওয়ার কি, মনে আসছে না? প্রথম প্রশ্ন এটা ছিল। এবার ওটার উত্তর এখানে নিচে লিখেই আছে। কন্ট্রোল টাওয়ার হলো বিমানবন্দরে অবস্থিত একটি কেন্দ্রীয় স্থান যা থেকে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এটি পাইলটদের উড্ডয়ন, অবতরণ এবং আকাশে চলাচলের সময় সঠিক দিক নির্দেশনা প্রদান করে। ক্লিয়ার? এবং 2 নম্বর প্রশ্ন ছিল আমাদের বায়োমেট্রিক্সের সুবিধা কি ব্যাখ্যা করো। এই যে কথাগুলো বায়োমেট্রিক্স, তারপর হচ্ছে কন্ট্রোল টাওয়ার, এগুলো মনে রাখবে, এগুলো ওয়ার্ড, এগুলো কি ওয়ার্ড বা টপিক। রিলেটেড যদি প্রশ্ন আসে, যে কোনো প্রশ্ন আসুক, এখান থেকে তুমি যদি ভালো করে পড়ো বানিয়ে বানিয়ে লিখে ফেলতে পারবা, ঠিক আছে। মানে একটা আইডিয়া তো পাবা, আইডিয়া থেকে লিখে ফেলতে পারবা। একেবারেই যদি না জানো তাহলে কি লিখবা। উত্তর হচ্ছে বায়োমেট্রিক্স নিরাপত্তার ব্যবস্থা উন্নত করে, কারণ এটি ব্যক্তির অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এটি দ্রুত ও নির্ভুল পরিচয় যাচাই করতে সক্ষম এবং পাসওয়ার্ডের মতো সহজে চুরি বা ভুলে যাওয়ার ঝুঁকি নেই। বায়োমেট্রিক্স পদ্ধতি, বুঝছো, খুবই উন্নত একটি পদ্ধতি এটা। এটা আমাদের ওই বায়োমেট্রিক্স বলতে আর কি, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই না, ফিঙ্গারপ্রিন্ট, মোবাইলে ফেস লক, এগুলোকে কি বলে, বায়োমেট্রিক্স পদ্ধতি। মানে আমাদের ফোন কিন্তু ফেস লক থাকে, আমাদের চেহারা দেখার সাথে সাথে ছবিটা মোবাইলটা খুলে যায়। আবার ফিঙ্গারপ্রিন্ট থাকে, আমাদের ফিঙ্গার দেওয়ার সাথে সাথে মোবাইল খুলে যায়। এগুলোকে বলে বায়োমেট্রিক্স পদ্ধতি। এই একটা জিনিস মনে রাখছো আমার থেকে, এই জিনিসটা বানিয়ে বানিয়ে লিখে দিবা পরীক্ষার হলে যদি বায়োমেট্রিক্স আসে। 3 নম্বর হচ্ছে স্কুল ব্যাংকিং হিসেবে 4টি সুবিধা লিখো। অল্প বয়সে সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়। স্কুলে যদি ব্যাংকিং থাকে, তোমরা ছোটবেলা থেকে যদি এখন ব্যাংকিং শুরু করো, সঞ্চয় শুরু করো, জমানো শুরু করো, তোমাদের ভবিষ্যতের জন্য এটি বেটার হবে। তারপর 2 নম্বর হচ্ছে টাকা সংরক্ষণের জন্য একটি নিরাপদ মাধ্যম। তো 3 নম্বর হচ্ছে ভবিষ্যৎ বড় আর্থিক সিদ্ধান্তের জন্য প্রস্তুতি। 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি। এটা মানে কি, এটা মানে বোঝা যাচ্ছে তোমরা যদি এখন থেকে সঞ্চয় শুরু করো, ব্যাংকিং হিসাবগুলো শিখে নাও, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে, এটা বলতে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে আর্থিক ডায়েরি কি। আর্থিক ডায়েরি, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো মনে রাখো। আর্থিক ডায়েরি হলো এমন একটি নথি যেখানে ব্যক্তির দৈনন্দিন আয়ের ও ব্যয়ের হিসাব রাখা হয়। এটি আর্থিক পরিকল্পনা ও সঞ্চয় নিশ্চিত করতে সহায়তা করে, বুঝছো। 5 নম্বর হচ্ছে গার্ল গাইডস কি। গার্ল গাইডস একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত কিশোরী মেয়েদের মানসিক, সামাজিক এবং শারীরিক দক্ষতা উন্নত করতে কাজ করে। তারপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝায়। উত্তর হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতকৃত কর্মপরিকল্পনা। সোজা বাংলা কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে তোমার ইমিল লাইফ, তোমার ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন। তুমি বলবো যে আমি ব্যবসায়ী হতে চাই, তো ব্যবসায়ী হতে চাইলে এখন থেকে তোমার ব্যবসায় মাইন্ডসেট তৈরি করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে সেল করতে হবে, কিভাবে কিনতে হবে, এগুলো শিখতে হবে। এটা হচ্ছে পরিকল্পনা, খুবই সহজ, বানায় বানায় লিখে দিবে এগুলো। 7 নম্বর প্রশ্ন ছিল মানুষের গুহায় বসবাসের ইতিহাস সম্পর্কে যা জানো লিখো। তো তুমি কি জানো, মানুষের গুহায় বসবাস শুরু হয় প্রাক ঐতিহাসিক যুগে, যখন তারা আশ্রয়, সুরক্ষা এবং ঠান্ডা আবহাওয়ার প্রতিরোধে গুহার ব্যবহার করত। এই সময় তারা পাথরের হাতিয়ার ব্যবহার করে জীবন ধারণ করত। এবার চলে যাবো 8 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে দলগতভাবে সমস্যার সমাধান খোঁজার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দলগতভাবে মানে তুমি একলা যে কাজটা করতে পারবা সেটা আরো বেটার হবে যদি তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে একসাথে করো, মানে আরো সহজ হয়ে যাবে জিনিসটা। উত্তর হচ্ছে দলগতভাবে কাজ করার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধারণা পাওয়া যায়। তো তোমার এক মাথায় যে আইডিয়া আসবে,
তোমরা যদি 4 জন একসাথে বসো, 4 মাথায় 4 রকম আইডিয়া আসবে। এই আইডিয়া দিয়ে সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এটাই হচ্ছে মেন পয়েন্ট। এটি সময় বাঁচায় এবং সবার দক্ষতার সেরা ব্যবহার নিশ্চিত করে। ক্লিয়ার? 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কোথায় থেকে চারা সংগ্রহ করা যায়? তো চারাগুলো নার্সারি, সরকারি বন বিভাগ বা স্থানীয় কৃষি অফিস থেকে সংগ্রহ করা যায়। চারা বলতে কিসের? চারা রোপণ করার জন্য আর কি, গাছের চারা। গাছের চারা নর্মালি নার্সারিতে পাওয়া যায়। মানে আমরা যে গাছের চারাগুলো আনি রোপণ করি, এগুলো কোথায় পাবো? নার্সারিতে পাবো, সরকারি বন বিভাগে পাবো, স্থানীয় কৃষি অফিসে পাবো। এই 3টা জিনিস মনে রাখো, লিখে ফেলতে পারবা। 10 নম্বর প্রশ্ন ছিল, মিশ্র প্রজাতির বাগান কি? মিশ্র প্রজাতির বাগান হলো যেখানে একাধিক প্রজাতির ফল, ফুল, শাকসবজি বা গাছ একই সঙ্গে চাষ করা হয়। এটি ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতটুকু তোমাদের ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা চলে যাব রচনামূলক প্রশ্নে। গ বিভাগ, রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তোমাদের প্রথমে নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে, তারপর এক কথার উত্তর, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন থাকবে কয়টি? 5টি। তোমাদেরকে উত্তর দিতে হবে অনলি 3টির। একটিতে দেওয়া হবে 5 করে, 3 5 15। তার মানে 3টি যদি দিতে পারো তোমাদেরকে 15 মার্ক দেওয়া হবে। তো 15-র মধ্যে মিনিমাম 10 থেকে 12 পাওয়ার তো চেষ্টা করতেই হবে। তো মিনিমাম তার থেকে 5 লাইন করে একটা লিখবা। তো প্রশ্নগুলো এখান থেকে 1 থেকে 5 সবগুলো দেখে নাও। বায়োমেট্রিক্স প্রযুক্তির ভবিষ্যৎ চক্র। আগে দেখছো বায়োমেট্রিক্স, এই লেখাটা, এই বায়োমেট্রিক্স কথাটা তোমাদের পরীক্ষায় আসবে, এটা লিখে নাও তোমরা, খাতায় লিখে রাখো বায়োমেট্রিক্স আসবে সেটা। এটা আসলে এখন এটার উত্তর যেটা দেখিয়ে দিব আমি, ওই হিসাব করে তুমি বানিয়ে বানিয়ে পরীক্ষায় যেটা আসুক না কেন লিখে দিবা। বায়োমেট্রিক্স রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে ওটা লিখে দিবা। ঠিক আছে? এবার আমরা সমাধানে চলে যাব। এই হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর। আমাদের 1 নম্বর প্রশ্ন কি ছিল? বায়োমেট্রিক্স প্রযুক্তির ভবিষ্যৎ চক্র আঁকো। তো আমরা এখান থেকে উত্তর শুরু করলাম। বায়োমেট্রিক্স প্রযুক্তির ভবিষ্যৎ চক্র হলো একটি প্রক্রিয়া যা বিভিন্ন ধাপে প্রযুক্তির উন্নয়ন, ব্যবহারিক প্রয়োগের দিক নির্দেশনা প্রদান করে। নিচের চক্রটি এই প্রযুক্তির ভবিষ্যৎ দেখাতে পারে। তো উদ্ভাবন, তো নতুন বায়োমেট্রিক্স পদ্ধতির গবেষণা, উন্নয়ন, প্রয়োগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন ব্যবস্থাপনা প্রযুক্তির বাস্তবায়ন। উদ্ভাবন মানে এটা এভাবে কিভাবে তৈরি হচ্ছে এটা, আর প্রয়োগ মানে হচ্ছে এটা আমরা কিভাবে প্রয়োগ করতেছি। বায়োমেট্রিক্স আমাদেরকে তৈরি করে দিল, এটা আমরা কোথায় কোথায় প্রয়োগ করতেছি। আমরা নিরাপত্তার জন্য তৈরি করতেছি এটা, কারণ আমাদের মোবাইল যদি চুরি হয়ে যায় তাহলে তো আমাদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস আছে ওগুলো পেয়ে যাবে। এই জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করে কে? বায়োমেট্রিক্স। তারপর স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসেবা মানে আমরা যে মেডিকেলে যাই ওখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, তারপর আই স্ক্যান করা হয়, তারপর ফেস স্ক্যান করা হয়। এগুলো কিসের মাধ্যমে করতেছে? এই বায়োমেট্রিক্স এর মাধ্যমে। এই জিনিসটা স্বাস্থ্যসেবায় আমাদের উন্নয়ন করতেছে এটা। তার দৈনন্দিন ব্যবস্থাপনা প্রযুক্তির বাস্তবায়ন, আমরা যেটা ইউজ করি না কেন ওখানে বায়োমেট্রিক্স আছে কিন্তু। ঠিক আছে? আমরা আইডি কার্ড বানাতে গেলে, পাসপোর্ট বানাতে গেলে সব জায়গাগুলো লাগতেছে এখন। বিশ্লেষণ কি? ডেটার সঠিকতা যাচাই ও উন্নতির জন্য গবেষণা। মানে বায়োমেট্রিক্স কি করে? মূলত ডেটার সঠিকতা যাচাই করে, তুমি কি সঠিক নাকি ওইটা যাচাই করে। সম্প্রসারণ কি? বৈশ্বিকভাবে প্রযুক্তির বিস্তার, মানে সারা বিশ্বে এটা কিন্তু এখন বিস্তার সারা দেশে আছে। অ্যাডাপশন, জনগণের মধ্যে এটি গ্রহণযোগ্য করে তোলা। এটি গুণায়ন, ত্রিভুজ চক্র যেখানে এটি প্রতিটি ধাপ সংযুক্ত। চিত্র লাগবে না, তোমরা চিত্র বাদ দাও, তোমরা জাস্ট এতটুকু লিখবা। ঠিক আছে? আর আছে কিনা দেখে আমি এটি স্ক্রিনশট নিয়ে পড়ে নাও। আর নাই। এবার 2 নম্বর প্রশ্ন চলে যাই। 2 নম্বর প্রশ্ন ছিল, স্কুল ব্যাংকিং এ হিসাব খোলার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো লিখো। তো এখানে স্কুল ব্যাংকিং প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। হিসাব খোলার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো হলো, পিতামাতার অনুমতি লাগবে। তুমি যে একটা স্কুলে ব্যাংক খুলবে, স্কুল ব্যাংকিং মানে কি? স্কুলে একটা ব্যাংক খোলা আর কি। তো এটার জন্য তোমার বাবার অনুমতি লাগবে। তো শিক্ষার্থীর ব্যাংক হিসাব করার জন্য অভিভাবকের লিখিত অনুমতি প্রয়োজন। 2 নম্বর কি লাগবে? প্রয়োজনীয় কাগজপত্র। তুমি যে খুলবা কি লাগবে? জন্ম সনদ লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। তারপর 3 নম্বর কি লাগতে পারে? নাম ও ঠিকানা প্রদান, সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। 4 নম্বর হচ্ছে অংশগ্রহণকারী, ব্যাংক নির্বাচন, স্কুলের সঙ্গে যুক্ত ব্যাংক বা নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? 5 নম্বর হচ্ছে মিনিমাম জমা, প্রাথমিক সঞ্চয় হিসেবে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হবে। তুমি যে একটা ব্যাংক খুলছো, ব্যাংকে খালি রাখবা নাকি? অবশ্যই একটা দিতে হবে। 500 টাকা রাখলা ধরো, কথার কথা। তো 3 নম্বর প্রশ্ন চলে যাই। বলছে ব্যাকওয়ার্ড প্ল্যানিং কি? এ সম্পর্কে যা জানো লিখো। ব্যাকওয়ার্ড প্ল্যানিং হলো একটি পরিকল্পনা কৌশল যেখানে কাজটি শেষ হওয়ার সময় থেকে শুরু করে ধাপে ধাপে পূর্ববর্তী কাজগুলো নির্ধারণ করা হয়। সাপোজ, উদ্দেশ্য, কার্যক্রম দ্রুত ও সুনির্দিষ্টভাবে সম্পন্ন করা। ধাপসমূহ কি কি? লক্ষ্য নির্ধারণ, সম্ভাব্য প্রতিবন্ধকতা নিশ্চিত করা, ধাপ নির্ধারণ, নিয়মিত পর্যবেক্ষণ। স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে নাও, অথবা ভিডিওটা থামাও এখানে পড়ে নাও। 4 নম্বর প্রশ্ন ছিল, সমস্যা সমাধান করার সাধারণ ধাপগুলো উপস্থাপন করো। মানে সমস্যা কিভাবে সমাধান করা যায় আসলে। উত্তর হচ্ছে, সমস্যা সমাধানের প্রক্রিয়া একটি কাঠামোবদ্ধ পদ্ধতি যা কার্যকর সমাধান নিশ্চিত করে। সাধারণ ধাপগুলো হলো, 1 সমস্যা নিশ্চিত করতে হবে, মানে ঘটনা কি এটা বের করতে হবে আগে। তারপর হচ্ছে তথ্য সংগ্রহ করা, মানে সমস্যার প্রেক্ষাপট, প্রয়োজনীয় ডেটা, অন্যান্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা। এরকম করে করে 3 সম্ভাব্য সমাধান নির্ধারণ, 4 নম্বর পরিকল্পনা তৈরি, 5 নম্বর বাস্তবায়ন, 6 নম্বর মূল্যায়ন ও পর্যালোচনা। এখান থেকে দেখে নাও, স্ক্রিনশট নাও অথবা ভিডিওটা থামিয়ে পড়ে নাও, পরবর্তীতে কিন্তু পড়া আর হবে না। 5 নম্বর প্রশ্ন,
তুমি চারা নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করবে? চারা মানে কি? তুমি যে একটা গাছ রোপণ করবা, সাপোজ কথার কথা আমি আম গাছের কথা বললাম, আমের চারা, আম গাছ তো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমের চারা বাদ দিলাম, বেগুনের চারা তুললাম, ঠিক আছে? তুমি কি কি বিষয় নির্বাচন করবা? তো চারা সুস্থ তাজা কিনা দেখবা। তুমি চারা কিনতে গেছো বাজারে, তো নার্সারিতে, সরি, নার্সারিতে যাওয়ার পরে তুমি দেখলা চারার পাতা সবুজ আছে কিনা এবং শক্তিশালী হওয়া উচিত, মানে এটা চেক করবা। তো জীবাণুমুক্ত আছে কিনা এটা চেক করবা, মানে কীট পতঙ্গ আছে কিনা, পোকা ধরছে কিনা। মাটির ধরন, মানে চারা যে আমাদের একটা পলিতে মোড়ানো থাকে না মাটি দিয়ে, ওই মাটিটা কি ঠিকঠাক আছে কিনা এটা চেক করবা। আবহাওয়ার উপযোগিতা, আবার মাটি তুমি যেখানে আসি রোপণ করবা ওই মাটিটা ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। তার নাম্বার হচ্ছে কি আবহাওয়ার, তার নাম্বার হচ্ছে আবহাওয়ার উপযোগিতা, চারা স্থানীয় জলবায়ুর উপযোগী কিনা, মানে চারাটা তোমাদের এলাকায় যে লাগাবা এলাকাটা কি উপযোগী কিনা চারাটার জন্য, মানে চারাটা কি বড় হবে কিনা আদৌ। বংশগত বৈশিষ্ট্য, চারার কিন্তু প্রত্যেকটা চারার বংশগত বৈশিষ্ট্য থাকে। তো সঠিক বয়স নির্ধারণ করবা। চারার বয়স যদি খুবই অল্প বা খুবই পুরান, নাকি অতিরিক্ত পুরান হলে তো আবার হবে না, একটু নতুন চারা লাগবে। 7 নম্বর হচ্ছে উৎপাদক নার্সারি, বিশ্বস্ত মানসম্মত নার্সারি, মানে নার্সারিটা কি আদৌ ভালো কিনা, নাকি আগে যেগুলাকে দিচ্ছে ওগুলোকে ঠকাইলো, এই জিনিসগুলো চেক করবা। তো এই ছিল তোমাদের রচনামূলক প্রশ্ন উত্তর। এবার আমরা চলে যাব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল প্রশ্নে। ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। শুনতে কিন্তু একই না, একই না কিন্তু আসলে। এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল প্রশ্ন। এখানে তোমার উদ্দীপক দেওয়া থাকবে। তো এখানে টোটাল প্রশ্ন থাকবে 7টি, তোমাকে তার মধ্যে থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটিতে থাকবে তোমার 8 করে, টোটাল 5টিতে 5 40। তার মানে ক খ দুইটা প্রশ্ন থাকবে, ক এ 4 খ এ 4, তা ক খ মিলে 8, মানে একটিতে 8। তো 1 নম্বর প্রশ্নটা দেখে নি, স্টাডি করে পরে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। তোমার প্রথম কাজ হচ্ছে প্রশ্ন পাওয়ার সাথে সাথে উদ্দীপকটা আগে পড়া। এই সুমন থেকে শুরু করে যাই পর্যন্ত এটা হচ্ছে উদ্দীপক, ভালো করে পড়বা। সুমন ও রুমন ঢাকার একটি প্রযুক্তি সম্পন্ন স্বনামধন্য বিদ্যালয়ের ছাত্র। তাদের বিদ্যালয়ে হাজিরা নেওয়া হয় একটি প্রযুক্তির সাহায্যে। মানে হাজিরা আর কি, তোমরা বিদ্যালয়ে কিছু হাজিরা খাতা আছে না, তোমাকে নাম ধরে ধরে রাখে না, রোল নং ধরে ধরে। তো যিনি ওদের স্কুল যেটা আছে সুমন ও রুমনের, ওদের কি করে বায়োমেট্রিক্স পদ্ধতিতে হাজিরা নেয়। তারা বিদ্যালয়ে প্রবেশের সময় হাতের আঙ্গুলের সাহায্যে হাজিরা দেয়। দেখছো, এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট, মানে হাতের আঙ্গুল দিয়ে ছাপ দেয়। মাস শেষে তাদের অভিভাবকের তাদের মাসিক হাজিরা তথ্য প্রেরণ করা হয়। মানে তাদের অভিভাবকদেরকে প্রতি মাসের শেষে বলে দেওয়া হয় আপনার ছেলে আপনার মেয়ে এতদিন স্কুল আসছে। তারা স্কুলে উপস্থিতি সম্পর্কে এই তথ্য পর্যবেক্ষণ করে জানা যায়। ক্লিয়ার? এটা হচ্ছে উদ্দীপক। তুমি একটা ঘটনা বুঝছো না, কিছু একটা বুঝছো না। এবার কোন নাম্বার প্রশ্ন কি বলছে? বায়োমেট্রিক্স পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রগুলো উল্লেখ করো। আমি জানতাম বায়োমেট্রিক্স নিয়ে এটা কোশ্চেন করবে, বায়োমেট্রিক্স নিয়ে তোমাদের 100% আসবে। ঠিক আছে, বায়োমেট্রিক্স পদ্ধতি। তো বায়োমেট্রিক্স মানে কি, ওই যে বললাম ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, তারপর হচ্ছে যে তোমার আই 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 ক্যাচিং, তারপর সরি কি বলে, আই ম্যাচিং। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমাকে বায়োমেট্রিক্স পদ্ধতি, মানে এগুলোর দ্বারা তোমাকে চেক করা। তো ওরা কি করে স্কুলে যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দেয় আর কি। তো ফিঙ্গারপ্রিন্ট দিলে ওদের হাজিরাটা ওখানে হয়ে যাচ্ছে। তো এটা বায়োমেট্রিক সম্পর্কে তুমি যদি জানো কিছু, আমি রচনামূলক প্রশ্ন কিন্তু পড়াইছিলাম, তো ওখান থেকে বানিয়ে বানিয়ে কিছু লিখে দিবা পদ্ধতিগুলা, মানে বায়োমেট্রিক্স পদ্ধতি কিভাবে করে, অথবা বই থেকে বায়োমেট্রিক সম্পর্কে আগে পড়ে নিবা, মানে বায়োমেট্রিক্স পদ্ধতি কিভাবে কাজ করে। তখন গিয়ে তোমাকে যে প্রশ্ন করা হোক না কেন তুমি পারবা। ক নম্বর প্রশ্ন হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করো। তো বায়োমেট্রিক্স পদ্ধতি ইতিবাচক ও নেতিবাচক বিশ্লেষণ মানে হচ্ছে যে তোমার বায়োমেট্রিক্স পদ্ধতির মধ্যে কিছু ভালো আছে আবার কিছু খারাপও আছে। এটার কিন্তু ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো ভালো দিককে বলে ইতিবাচক আর খারাপ দিককে বলে নেতিবাচক। ক্লিয়ার? তো আমি একটা প্রশ্ন আবার তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিছি, তোমরা এখান থেকেই অন্যান্য প্রশ্নগুলো ভালো করে বুঝে নিবে। ক্লিয়ার? তো আমরা এবার 2 নম্বর প্রশ্নে চলে যাব। তোমাদের উত্তরগুলো তোমাদের সাথে আমি পরে বলতেছি কোথায় আছে। 2 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। বিচিত্র থেকে শুরু করে তোমাদের গুরুত্বপূর্ণ পর্যন্ত হচ্ছে কি তোমাদের উদ্দীপক। বিচিত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্দীপক। তারপর উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদের ক নম্বর এবং খ নম্বর 2টা প্রশ্ন। ঠিক আছে, ক নম্বর খ নম্বর 2টা প্রশ্ন একটু দেখে নি। বলছে বিচিত্র সব পণ্যের সমারোহে বাজার গঠিত, আচ্ছা বাজার নিয়ে কথা বলছে। কয়েকটি শৌখিন পণ্যের নাম লিখে একটি তালিকা তৈরি করো। তোমার শৌখিন পণ্যের নাম লিখবা। তারপর খ নম্বর বলছে মানব স্বাস্থ্য অস্বাস্থ্যকর খাবারের নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করো। অস্বাস্থ্যকর খাবার মানে যেগুলো আছে আর কি আনহাইজেনিক, ওগুলো সম্পর্কে নেতিবাচক মানে খারাপ, ওগুলো আমাদের খেলে কি কি ক্ষতি হয় না হয় এগুলো লিখবে আর কি। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবার আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলছে যে তুমি একজন মানবিক ডাক্তার হতে চাও, আচ্ছা যেটা হোক, সেবাই নির্মাণ, ওকে ওকে, এতটুকু পর্যন্ত হচ্ছে উদ্দীপক। এবার খ নম্বর প্রশ্ন দেখে নি। 3 নম্বর প্রশ্নের উপর ভিত্তি করে এটা ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন বলছে তোমার জীবনের লক্ষ্য পূরণে তুমি কি কি করতে চাও তা আলোচনা করো। আমরা কোনো ডাক্তার দেখলাম না, মানে ডক্টরেতে কি কি লাগে আসলে তোমার জীবনের লক্ষ্যটা পূরণ করতে তোমার কি কি করতে হবে এটা লেখো। এটা আসলে বানিয়ে বানিয়ে লেখা যায়, এটার জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, কি কি ধাপ অতিক্রম করতে হবে, এটা বই কিন্তু আছে। তো তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে তুমি পড়ে নিবা, দেন ওখান থেকে লিখে দিবা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে বলতে শৈশব থেকে দরিদ্র ফরিদের নিত্য সঙ্গে আছে, যেটা হোক
আচ্ছা, শৈশব থেকে দরিদ্র ফরিদের নিত্যসঙ্গী মানে গরিব আর কি। তো প্রাইমারি স্কুল থেকে চাষাবাদ শুরু করে করতে হয়েছে গৃহস্থলে সব ধরনের কাজ, বিজ্ঞানের প্রতি তার ছিল অদম আগ্রহ। ঠিক আছে, বিজ্ঞানের কথা বলছে এখানে, যে কোনো ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা করতো। আচ্ছা, ওকে ওকে। এখানে পঞ্চম শ্রেণী থাকার সময় পড়াশোনা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ঘটনা তো বুঝলাম আমি। তো এখানে বলছে ক নাম্বার, গল্পের চরিত্রের নাম কি, তার স্বপ্ন কি ছিল। দেখছো গল্পের চরিত্রের নাম কি, গল্পের চরিত্রের নাম হচ্ছে ফরিদ। গল্পের চরিত্রের নাম বলতে বোঝা যাচ্ছে তোমরা এটা উদ্দীপক, এই শৈশব থেকে শুরু করে রেখেছিল পর্যন্ত উদ্দীপক। এই যে এটা প্রশ্ন বলতেছে, যেটা পড়ার পরে ক নাম্বার তোমাকে জিজ্ঞেস করতেছে তুমি যেটা বুঝছো তার নাম কি, মানে যে ছেলের নাম বলছে তার নাম কি, তার নাম হচ্ছে ফরিদ। এবং তার স্বপ্ন কি ছিল, তার স্বপ্ন কি ছিল যে মানে অনুসন্ধান করতো, বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল, তার মানে তার সায়েন্টিস্ট বা গবেষক হওয়ার স্বপ্ন ছিল। ঠিক আছে, এইবার গবেষক হওয়ার স্বপ্ন, গবেষক মানে কি ওইটা সম্পর্কে লিখবা। বুঝতে পারছি জিনিসটা। কি সৃজনশীল প্রশ্ন কি। খ নম্বর হচ্ছে, স্বপ্ন অথবা জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে পরিকল্পনা ও কাজ করলেন। এই যে তোমার এই ছেলেটা বলছে স্বপ্ন, তার স্বপ্ন পূরণ করার জন্য কিভাবে কাজ করছে, তার কাজগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করো। তো তোমরা যারা পারবা না তাদের জন্য একটা ট্রিক্স হচ্ছে এখান থেকে বানিয়ে বানিয়ে লিখে দিবা, মানে সে কি কি করছে না করছে তার সাথে তোমার কয়েকটা লাইন লিখে দিবা বাড়তি, সেগুলো লিখে দিবা, উত্তর হয়ে যাবে। তবু যারা পারবা তারা তো অবশ্যই ভালো করে লিখতে হবে, কারণ গবেষক হওয়ার জন্য, সায়েন্টিস্ট হওয়ার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য কি কি লাগে না লাগে সেটা তোমাদের বই স্পষ্ট দেওয়া আছে, ওখান থেকে পড়লে বানিয়ে বানিয়ে লিখে দেওয়া যাবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ধরে নাও যে সামথিং কিছু বলছে করেছে পর্যন্ত উদ্দীপক, উদ্দীপকের উপর ভিত্তি করে ক নাম্বার এবং খ নাম্বার তোমাদেরকে দুইটা প্রশ্ন করছে, দেখে নাও। এই প্রশ্নগুলো আমি আর বুঝিয়ে দিচ্ছি না, অনেকগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে বোঝা নাও, স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়ে নিবা। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি আমি। আমরা থেকে শুরু করে তোমাদের করে পর্যন্ত হচ্ছে উদ্দীপক, উদ্দীপকটা ভালো করে বুঝো, এবং ক নাম্বার এবং খ নাম্বার দুইটা প্রশ্ন। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে কিন্তু এই দুইটা প্রশ্ন করা হয়েছে, সব বুঝে নিবা ভালো করে। 7 নম্বর লাস্ট ওয়ান, মনে করো থেকে শুরু করে তোমাদের উঠে পর্যন্ত হচ্ছে কি উদ্দীপক, এটার উপর ভিত্তি করে ক নাম্বার এবং খ নাম্বার দুইটা প্রশ্ন। দেখছো, এবার আমরা তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করব। এই হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর, দৃশ্যপট নির্ভর বলে দিতে 438 পৃষ্ঠা 2 নং প্রশ্ন উত্তর। এতক্ষণ যে প্রশ্নগুলো বুঝালাম 7টা, এই 7টার উত্তর কোথায় দেওয়া আছে দেখো, পৃষ্ঠা নং বলে দিচ্ছে এবং কত নং প্রশ্ন উত্তর বলে দিচ্ছে। এগুলো পাই যাবে লেকচার, যে গাইডটা আছে লেকচার গাইড, ওই লেকচার গাইডে পাই যাবা। লেকচার গাইডটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমার কাছ থেকে আমি যে ফেসবুক পেজের কথা বললাম শুরুতে, ওই পেজে গিয়ে লাইক দিবা। লাইক দেওয়ার পরে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা, ওখানে আমি ষষ্ঠ শ্রেণীর সব রকমের লেকচার গাইড যেগুলো আছে চূড়ান্ত সাজেশন ওখানে দিয়ে দিব। তো ওখানে অনেককে দিছি, কিন্তু ওখানে অনেকে কিন্তু কমেন্ট করতেছে যে সেখানে তারা কিন্তু ওপেন করতে পারতেছে না জিনিসটা। তো সবাইকে তো আমি ধরে ধরে বোঝানো সম্ভব না কিভাবে ওপেন করতে হবে। তোমাদেরকে আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে তোমরা ক্লিক করবা, ক্লিক যদি না হয় ওটা কপি করবা লিঙ্কটা, মানে ষষ্ঠ শ্রেণীর যে লেকচার গাইডটা দিব ওইটা কপি করবা। কপি করে তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে মোবাইলে, ক্রোম ব্রাউজারে গিয়ে ওই লিঙ্কটা পেস্ট করবা, কপি করে ওখানে পেস্ট করবা, দেন অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো তারপর ওখানে ডাউনলোড করে নিবা। বুঝতে পেরেছি আমি। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।